টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে সকাল 7টা। এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটি স্টার্ট করছি। আই হোপ আপনাদের একটু হলেও আমার ভ্লগটি মন ছুঁতে পারবে। চলুন, অনেকেই জানেন যে আমি ভাতকুলাতে গেছিলাম আমার বাপের বাড়ি থেকে ফিরে এসেছি কাল রাতে। আর আজকে চলুন ছাদে মানে আমার ফুল গাছগুলোর অবস্থা দেখে না আমার মাথা গরম হয়ে গেছে, প্রচণ্ড খারাপ লাগছে। তো যা আপনারা অনেকেই জানেন আমি কতটা ভালোবাসি আমার ফুল গাছগুলোতে, সেই গাছগুলোর যদি এরকম অবস্থা হয় কতটা খারাপ লাগে বলুন তো। চলুন দেখাই আপনাদের। এই দেখুন আমার ডালিয়া গাছটির কি অবস্থা হয়েছে, একদম নুয়ে গেছে, ডালগুলো ভেঙে গেছে, মানে এতটা খারাপ লাগছে। আর এদিকে দেখুন মাটিগুলো কি পরিমাণে শুকিয়ে গেছে। বাবানের পাপাকে তো ফোন করে বলতাম জল দিতে, তবে ও জল দিয়েছে, ও বললো 2-3 দিন করে জল দিয়েছে, তবে ওর টাইম মতন জলটা দেয়নি বলে আজ গাছগুলোর এই অবস্থা। আর আমার গাছগুলো দেখতে পাচ্ছেন এক জায়গায় একদম জড়সড় করে রাখা রয়েছে। আমি তো প্রথমে ছাদের উপর উঠে দেখি যে একটা গাছের উপর গাছ রাখা রয়েছে, মানে গাছগুলো একদম একটা গাছের উপর গাছ তুলে রাখা রয়েছে যাতে গাছগুলো নষ্ট হয়ে যায়, মানে যেভাবে রাখলে আর কি নষ্ট হয়ে যাবে গাছগুলো সেরকমভাবে রাখা ছিল। সেটা দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল। তো আমি বাবানের পাপাকে তো সঙ্গে আমি ডাকলাম, ও ঘুম থেকে উঠেছে আমার পরপরই। আমি বাসি কাজ সেরে এসে তারপর ছাদে এসেছিলাম। ছাদে এসে দেখে তো ওরকম আমার প্রচণ্ড খারাপ লাগছিল। বাবানের পাপাকে ডাকলাম, ও বিশ্বাস করছিল না, ও বলছিল না আমি ঠিকই দেখে গেছি। তো ও আসার পর ও ছাদে উঠে দেখে যে এরকম হয়ে রয়েছে, তখন ও বলছে আমি জানি না কীভাবে হয়েছে, যাই হোক ছাদ হয়তো কেউ পরিষ্কার করতে এসেছিল, তো তখনই হয়তো এরকম হয়েছে। কি আর করা যাবে বলুন, সেই কারণে আর কোনো কিছু না মাথা ঘামিয়ে আমি একবারে সোজাসুজি কাজে লেগে পড়েছিলাম। মানে পুরো ছাদটা আগে পরিষ্কার করে নিয়ে আবারও গাছগুলিকে ফাঁকা করে রেখে জায়গা মতন জল দিয়ে দিয়েছি। যতটা পরিমাণে জল প্রয়োজন ছিল, ওদের প্রচণ্ড পরিমাণে জলের প্রয়োজন ছিল, প্রতিটা গাছকে আমি জল দিয়েছি। আর আমার কাছে আমার মানে ছেলে যেরকম ঠিক আমার ফুল গাছগুলো সেরকম, আমি আপনাদের আগেও বলেছি আমি ফুল গাছগুলোকে ঠিক আমার সন্তানের মতন দেখি। ওরা ঠিক ছোট থেকে বড় হয়ে যেভাবে ফুল দিচ্ছে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে একটা গাছ। আর ওদেরকে কোনো কিছু হলে না আমার প্রচণ্ড কষ্ট হয়। দেন আমি বাসি কাজের সঙ্গে একবারে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, কেচে নিয়ে ব্রাশ নিয়েই আমি ওপরে চলে এসেছি। ওইদিকে বাবান উঠে গেছিলো, বাবানের পাপা আমাকে ডাকছিল, তো বাবানকে বললাম উপরে দিয়ে, তো ও উপরে দিয়ে গেছে। আর এইদিকে আমি শাড়ি পরে গেছিলাম যেহেতু পাতকুলাতে, আর এই যে একটা শাড়ি বার করা হয়েছিল সেই শাড়িটাও আমি ধুয়ে দিয়েছি, দুটো শাড়ি ধুয়ে আমি মেলে দিয়েছি। কি করবে জল দিয়ে? জল ওখানে রেখে দাও, কালকে গাছে জল দিতে হবে, রেখে দাও এখানে, এখানে রেখে দাও। গুড মর্নিং বলে দাও একটু, এইদিকে তাকিয়ে। দেখুন কি সুন্দর আমার তারাগাছাটিতে ফুল দিয়েছি। এই গাছগুলো যদি কিছু হয় ভালো লাগে বলুন। তারপর কিন্তু আমি একবারে স্নান সেরে নিয়ে মানে সমস্ত কাজবাজ কমপ্লিট, আমার স্নান কমপ্লিট, দেন চলে এসেছি 1 কাপ গরম চা করতে। তারপর কিন্তু এখানে আমি ধুয়ে নিচ্ছি চাল নিয়ে নিয়েছি। চালটা নিয়ে আমি এখানে চালের ভেতর জল দিয়ে চাল ধুয়ে নেব। আর চাল ধোয়া জলটা না আজ রেখে দেবো, কারণ গাছগুলোতে অনেক দিন কিন্তু এই পুষ্টিটা দেওয়া হয় না, মানে চাল ধোয়া যে জলটা আমি ক্যারি করে দিয়ে আসি সেটা কিন্তু দেওয়া হয় না, সেই কারণে আমি চাল ধোয়া জলটা নিয়ে নিয়েছি। তারপর কিন্তু জলটা বসিয়েছিলাম অনেকক্ষণ আগে, জলটা ফুটে গেছে। আমি ভেবেছিলাম যে আজ ব্রেকফাস্টে একবারে ভাত দিয়ে করবো, মানে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ একবারেই করব। এরই মধ্যে দেখি বাবানের পাপা নিয়ে এসছে ডালপুরি, আর সঙ্গে কিন্তু ডালপুরির সবজিটা। এখানে আমাদের একটি দোকানে ডালপুরিটা বেশ ভালো করে, আমার বিয়ের পর মানে ওই 1 মাস যাবৎ হয়েছিল, তখন কিন্তু ওই দোকানে নিয়ে গিয়ে আমাকে খাইয়েছিল। তো এই ডালপুরিটা দেখলে সেই দিনটার কথা বেশ মনে পড়ে যায়। কিন্তু আজ ও বাজার থেকে খেয়ে এসছে ডালপুরি, সেই কারণে মনে করে আমার জন্য মানে বাড়ির জন্যও নিয়ে এসছে ডালপুরি। দাঁড়ান খেয়ে দেখি কেমন হয়েছে ডালপুরি, সেই আগের মতন স্বাদ আছে কিনা। তবে প্রথমটা খেতেই না আমার আগের মতন স্বাদ আমি একেবারেই পেলাম না, আগের বার খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল। এদিকে আমি মানে ভাতের সঙ্গে সাইডে বসিয়ে দিয়েছিলাম ডালটাও এর মধ্যে ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর আজ করবো ডাঁটা দিয়ে ডাল, মানে প্রায় দিন টমেটো ডাল করি, আজ কিন্তু এই রেসিপিটা আমার বড় শাশুড়ি মানে আমার জেঠি শাশুড়ির কাছ থেকে শেখা, মানে আমি বড় মা বলে ডাকি ওনার কাছ থেকে। ওনাকে বললাম কি করা যায়, মানে কি সবজি করা যায় ডাঁটা দিয়ে।
বড় মা আমাকে বললেন যে ডাঁটা দিয়ে ডাল করলে বেশ ভালো লাগে, একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। সেই মতন আমি একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাঁটা ডাল করে নিয়েছিলাম। দেখা যাক কেমন লাগে খেতে। আর এইদিকে দেখুন একটি গাজর নিয়ে নিয়েছি, সঙ্গে একটু গাজর আলু ভাজা করব। একেবারে হালকা পাতলা খাবার করছি আজকে। আর কি জানো তো, ওই যে বাপের বাড়ি থেকে এসেছি না, মনটা খুব একটা ভালো নেই। ওই বাপের বাড়ি থেকে কিন্তু মনটা ছটফট করছে। বাড়ি থাকলে পরে মানে যদি আমি বাপের বাড়িতে থাকতাম বাতকুল্লায়, এতক্ষণে আমার কিন্তু কিছুই মানে আমি হয়তো ঘুম থেকেই উঠতাম ওই 10টার দিকে। সত্যি বলতে ওখানে থাকার আদরটাই একেবারে অন্যরকম। আর এখানে থাকলে তো এই যে সকাল সকাল উঠে স্নান সারা হয়ে গেছে, দিয়ে কাজেও হাত লাগিয়েছি, আবার রান্নাও বসিয়ে দিয়েছি। এই দেখুন গাজর আর আলুটা কেটে নিয়েছিলাম, গাজর আলুটা ঝিরিঝিরি করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তার মধ্যে এদিকে ভাজা বসিয়ে দিচ্ছি আমি গাজর আলুটা। আজ না তেমন কিছু আর করব না, কারণ বাবানের আছে আজ বাল্যক সেবা। মানে বাবানকে নিমন্ত্রণ করে গেছে কাল রাত্রে এসে যে ওকে বাল্যক সেবাতে নিয়ে যেতে। কারণ ওনারা গেছিলেন পুরীতে, আর পুরী থেকে নাকি তীর্থধাম করে আসলে তারপর বাচ্চাদেরকে বাল্যক সেবা দিতে হয়। সেই মতন কিন্তু আমি এইদিকে আর সেমন কিছু করিনি। ওই গাজর আলু ভাজাটা আর করেছি ডাঁটা দিয়ে ডাল, আর ভাতটা হয়ে গেছে। আর এদিকে কিছু বাসন ছিল বেসিনে, সেই সমস্ত বাসনই কিন্তু আমি ধুয়ে নিচ্ছিলাম। আর কিন্তু মানে আমি চারিদিকে তাকাচ্ছি আর ভাবছি কখন কোন কাজটা শেষ করব। চারিদিকে মনে হচ্ছে যেন অগোছালো এলোমেলো হয়ে রয়েছে। কতক্ষণে কোন কাজটা শেষ করে কোন কাজটাতে হাত দেবো। বাড়িতে যদি না থাকা হয় না, দেখবেন মানে নিজের এক হাতে কাজ করা, আবার সেই কাজটা যদি অন্য হাত পড়ে না সেই কাজটায়, সে একই রকম কিন্তু থাকে না। যেহেতু আমি আমার মতন করে কাজ করব বা আপনারা আপনাদের মতন করে কাজ করবেন। যেরকম আমার মায়ের হাতের কাজ একরকম, আমার হাতের কাজ একরকম, সবার কাজগুলি কিন্তু সমান নয়। তো আমার হাতের যেগুলো জিনিসগুলো সেগুলো একটু এলোমেলো হয়ে আছে, সেগুলোই আর কি গোছাতে হবে। ওইদিকে দেখুন আমি বোতল রাখি যেই ছোটো টেবিলটিতে, ওটা একটু মুছে নিলাম। মুছে নেওয়ার পর বোতলগুলো না বেশ নোংরা হয়েছিল। বাড়িতে যাওয়ার আগেই ভেবেছিলাম যে বাড়ি ফিরে মানে বাপের বাড়ি যাওয়ার আগেই ভেবেছিলাম বাড়ি ফিরে আগে বোতলগুলো পরিষ্কার করব। তখন পরিষ্কার করার মতন হয়েই গেছিলো, তবে পরিষ্কার করিনি। ভেবেছিলাম বাড়ি এসে আবারও নোংরা হয়ে যাবে, তো একবারে বাড়িতে এসেই পরিষ্কার করব। সেই কারণে বোতলগুলো পরিষ্কার করে নিয়েছি। দেন কিন্তু এদিকে আমি সমস্ত বোতলগুলোতে জল ভরে নিয়েছি। তারপর বোতলগুলো জিনিসগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। কতক্ষণে মনে হচ্ছিল আমি রান্নাঘরটা ক্লিন করব আর কতক্ষণে আমি ফ্রেশ ফিল করব। আমার কাছে কিন্তু আমার রান্নাঘর যতক্ষণ না ফ্রেশ মানে চারি সাইড পরিষ্কার না থাকবে, ততক্ষণ কিন্তু আমার যেন একেবারে ভালো লাগে না বা স্থির হয়ে বসতে ইচ্ছা করে না। আর যখন দেখবো আমার চারিদিকটা পরিষ্কার, তখন কিন্তু আমার বেশ ভালো লাগে। এদিকে আমার ডাইনিং টেবিলটার অবস্থাও খুব খারাপ হয়েছিল, সেটাও ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর এসেছি ঘরের এই যে ডাস্টিংয়ের কাজগুলোতে হাত দিয়েছি আজকেই। কি বলুন তো, সকাল সকাল যেহেতু বাসি কাজকর্মর সঙ্গে আমার জামা কাপড় কাচা সমস্তটা হয়ে গেছে, সেই কারণে ভাবলাম একবারে ডাস্টিংয়ের কাজগুলোই আজকেই করে ফেলি। শুধু আজ বেডশিটটা চেঞ্জ করিনি, ভাবছি কাল পরশু করব, কারণ বেডশিটটা খুব একটা নোংরা হয়নি, ওই যে চেঞ্জ করে রেখে গেছিলাম। আর বাবানের পাপা তো শুধু এসে শুয়েছে আর বেরিয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমার বাবান থাকলে বেশি নোংরা হয় জানেন তো, কারণ ও ধুলো পায়ে দৌড়ে দৌড়ে ওঠে, তারপর আবার কিন্তু ওই খাটের উপরে এটা ওটা নিয়ে এসে ফেলে, খাওয়া দাওয়া করে, ওতে কিন্তু নোংরাটা বেশি হয়ে যায়। তাই কিন্তু একবারে আমি ডাস্টিংয়ের কাজগুলোই হাত দিয়েছি, বেডশিটটা আর চেঞ্জ করিনি। বেডশিটটা 2 দিন যাক, তারপর চেঞ্জ করে ফেলবো। তারপর কিন্তু দেখুন আমার পুরো খাটটা আমি ক্লিনিং করে নিয়েছি। আজ কিন্তু আর কলিন ইউজ করিনি, যাওয়ার আগে যেহেতু ক্লিন করেই গেছিলাম, আপনাদের তো বললাম ডিপ ক্লিনিং যাওয়ার আগে করেই গেছিলাম, সেই কারণে হালকা হাতে একটু ঝেড়ে নিচ্ছি। আর এই দেখুন ঘরের থিমটা আবারও চেঞ্জ করে ফেলেছি। কি বলুন তো, গরমকাল তো পড়েই গেল, আর যেহেতু এখানে আলনাটা থাকলে না আমার জানলা থেকে আলো বাতাস বা হাওয়াটা ঢোকে না, সেই কারণে ভাবলাম বাবানের পাপাকেও বললাম যে এই সাইডটা সরিয়ে দিই। এই সাইডটা যেরকম আগে ছিল সেরকমই করে দিয়েছি, ড্রেসিং টেবিলটা ওখানে করে রেখে দিয়েছি যাতে হাওয়াটা ঘরে ঢোকে। আর আমার ঘরে না ফার্নিচার অনুযায়ী ঘরের জায়গাটা অনেকটা কম হয়ে গেছে। তবে কম বলি আর কোথায় বলুন তো, কতগুলো জিনিস রেখেছি ঘরে বলুন তো, কতগুলো ফার্নিচার রয়েছে। আবার সোফাটিকে বাইরে বের করে দেওয়া হয়েছে, সোফাটির জায়গা আর ঘরে হচ্ছে না। কারণ ওই যে সোফাটি আগে ঘরেই ছিল, আপনারা অনেকেই দেখে থাকবেন আগের ব্লগ যারা দেখেছেন, কিন্তু এখন সোফাটি বাইরে ওই খাটের উপর তোলা রয়েছে বারান্দার। বাবানের আছে বাল্যক সেবার নিমন্ত্রণ, তো সেই কারণে সেখানে যেতে হবে। আমি আর বাবান যাব। বাবান তো খেতে পারে না, আর বাবান যেহেতু ছোট
তো সেই কারণে সেখানে আমাকেও নিমন্ত্রণ করেছে, সেই কারণে আমি যাবো সেদিকে। তো তার সেই কারণে দেখুন কাজ বাজ সমস্তটা সেরে নিয়ে এই যে শাড়ি পরে নিয়েছে একটা। তো এটা নর্মালি একটা তোমার আমি বাটি প্রিন্টের শাড়ি পরেছি, শাড়িটি আমার বড্ড পছন্দের জানেন তো। তো ব্লাউজটাও শাড়ির সঙ্গে নিয়েছিলাম, তবে ব্লাউজটা একটু টাইট হয়ে গেছে, মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছি। তো যাই হোক, বাবান ওইদিকে রেডি হয়ে গেছে, বাবান ওইদিকে রয়েছে বাইরেও দাদুর সঙ্গে কথা বলছে। আমি বেরোবো এক্ষুনি, আর শাড়ি পরে নিয়েছি, এবার বেরিয়ে যাবো, চলো যাওয়া যাক। এই দেখুন বেরিয়ে পড়েছি মা ছেলে মিলে, এই যে বাবান আর পাশে আমি ছিলাম। আমি হাঁটছিলাম, এখান থেকে একটা কাকিমা বলছে কই যাচ্ছ, আমি বললাম ওই তো বাল্যক সেবার নিমন্ত্রণ আছে বাবানের, সেখানেই আর কি ওকে নিয়ে যাচ্ছি। এই দেখুন যাচ্ছি, আর ও হাতে নিয়েছে ওর একটা গাড়ির চাকা। এদিকে আমি ওকে বললাম একটু তাকাও বাবান, দেখুন কিভাবে তাকিয়ে পড়েছে আমার দিকে। আর এই যে পৌঁছে গেছি, দেখুন রান্না বান্না প্রায় কমপ্লিট, মানে আর একটুখানি বাকি আছে। এদিকে বৌদিরা সকলে মিলে আয়োজন করছে, আর এই যে হাতে মালা নিয়ে দাঁড়িয়ে আছে, চন্দন নিয়ে দাঁড়িয়ে আছে, বাবানকে পড়াবে। আর ওই বাবানের পা ধুইয়ে দেবে, মানে 3টে বাচ্চাকে পা ধুইয়ে পরিয়ে দেবে। ওই যে তীর্থ করে আসলে নাকি বাচ্চাদের পা ধুইয়ে দিতে হয় আর বাল্যক সেবা দিতে হয়, সেটাই আর কি। এদিকে দেখুন বেগুন ভাজছে মনাদা, আর এই মনাদার রান্না মানে তো অমৃত আমার কাছে। এই দেখুন বাবানের পা ধুইয়ে দিচ্ছে, দেখে মনে হচ্ছে শান্ত হয়ে বসে রয়েছে, কিন্তু মোটেও না জানেন, এত বদমাইশি করছিল আর কান্না করছিল, ও রীতিমতো ভয় পেয়ে যাচ্ছিল। সবাই এখানে চন্দন পড়াচ্ছে আর ও তো নাক শিট করছে আর ভীষণ কান্না করছিল জানেন। আর এই দেখুন এই বাচ্চাটা না খুব শান্ত, আর দেখুন একে আমরা সবাই সাহেব বাচ্চা বলে ডাকি, ওকে সাহেব নামই দিয়ে দেওয়া হয়েছে, ওর নাম শ্রেয়াংশ, কিন্তু ও এরকম পুরো সাহেবদের মতন দেখতে। দেখুন ওই বাচ্চাটি না সমস্ত রিচুয়াল পুরো ভালোভাবে পালন করেছে, একমাত্র আমার বাবানটি বাদে। ও প্রচণ্ড ভয় পাচ্ছিল না, কি হচ্ছিল বুঝতে পারছিলাম না। এখানে দেখুন ওদেরকে 7 রকমের ভাজা দিয়ে সব রকম সবজি দিয়ে খেতে দেওয়া হয়েছে। আজ তবে এখানেই শেষ করছি, তবে আজ আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আমার আইডিটি ফলো করে আমার পাশে থাকতে পারেন।